এইচএসসি লেভেলে মডিফায়ার নামক গ্রামাটিক্যাল টেস্ট আইটেমটি একেবারেই নতুন এবং শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ অপরিচিত। তাই অধিকাংশ শিক্ষার্থী এই মডিফায়ার টেস্ট আইটেমটি সলভ করতে গিয়ে বেশ সমস্যায় পড়ে যায়। কি এই মডিফায়ার্স? প্রধান প্রধান মডিফায়ার্স গুলো কি কি? কিভাবে অর্থ বুঝে মডিফায়ার্স কে ইউজ করতে হবে? আজকের এই ভিডিও ক্লাসে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার এই ভিডিও ক্লাসটি করার পর কয়েকদিন মডিফায়ার নিয়ে চর্চা করলে তোমাদের মডিফায়ার নিয়ে যত দুর্বলতা আছে সব কেটে যাবে। ইউ ক্যান ট্রাস্ট মি। দেন লেটস গো টু দ্য মেইন ক্লাস। মডিফায়ার্স এর মূল আলোচনায় যাওয়ার পূর্বে যথারীতি শুরুতেই তোমাদেরকে মডিফায়ার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে নেই। প্রথমেই একটা শব্দের দিকে তাকাও, ফোন। এই ফোনের পূর্বে একবার বসালাম স্মার্ট আর একবার বসালাম বাটন। এই স্মার্ট এবং বাটন দুটি শব্দ বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ফোনের গুণগত মানে এবং মূল্যেও পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ ফোন বদলে যাচ্ছে। স্মার্ট বললে স্মার্টফোন একরকম ফোন আর বাটন ফোন আরেক রকম ফোন। অর্থাৎ স্মার্ট এবং বাটন দুটি শব্দ দিয়ে ফোন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। আরেকটি উদাহরণ দেখা যাক, স্টুডেন্ট। স্টুডেন্টের পূর্বে গুড বসালাম, স্টুডেন্টের পূর্বে ব্যাড বসালাম। গুড স্টুডেন্ট বলার সঙ্গে সঙ্গে ছাত্র বা ছাত্রীটি ভালো হয়ে গেল, ভালো ছাত্র। আর ব্যাড স্টুডেন্ট বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল খারাপ ছাত্র। অর্থাৎ গুড এবং ব্যাড এই দুটি শব্দ এই স্টুডেন্টের পূর্বে বসে স্টুডেন্টের গুণগত মান, স্টুডেন্টের বৈশিষ্ট্যকেই বদলে দিচ্ছে। এই শব্দগুলো হচ্ছে মডিফায়ার এবং এই শব্দগুলো নাউন ওয়ার্ড। নাউনের পূর্বে বসছে শব্দগুলো এবং নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করছে। নাউনের পূর্বে বসেছে, পূর্বে বসার কারণে এদেরকে বলা হয় প্রি মডিফায়ার। তার মানে এই ওয়ার্ডস গুলো হচ্ছে মডিফাইং ওয়ার্ডস। এরা কোনো একটা শব্দের পূর্বে বসে ওই শব্দ সম্পর্কে তথ্য প্রদান করছে। এবার পোস্ট মডিফায়ারের সাথে পরিচয় করে দিই। স্টুডেন্ট শব্দটি আবার নিলাম, স্টুডেন্ট অফ দ্য ইয়ার। একটু আগে স্টুডেন্টের পূর্বে শব্দ বসিয়েছিলাম, এইবার স্টুডেন্টের পরে তথ্য বা শব্দ বসালাম। শব্দ বলতে এখানে ফ্রেজ বসানো হলো। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, অফ দ্য ইয়ার আ গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ। এই ফ্রেজটি স্টুডেন্ট সম্পর্কে তথ্য প্রদান করছে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, বছরের সেরা ছাত্র। তাহলে ছাত্র ভালো না মন্দ তথ্যটি দেয়া হচ্ছে এই অফ দ্য ইয়ার দ্বারা। আরেকটি উদাহরণ দেখো, আ বার্ড উইথ এ লং টেল। আর এই বার্ড একটি পাখি, এই পাখিটা কেমন পাখি? উইথ এ লং টেল। এই ফ্রেজটি দ্বারা এই বার্ড সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে এবং অবশ্যই এরা নাউন ওয়ার্ড। এই নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করছে এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো। এরা হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, পরে বসে তথ্য প্রদান করলে পোস্ট মডিফায়ার, আর আগে বসে তথ্য প্রদান করলে এরা হচ্ছে প্রি মডিফায়ার। আগে বসে তথ্য প্রদান করলে এদেরকে বলা হয় প্রি মডিফায়ার। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা এভাবে দেখতে পাবে মডিফায়ারের এই গ্রামাটিক্যাল টেস্ট আইটেমটিকে। তোমরা এই জাতীয় প্রশ্নের সাথে পরিচিত। ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা এই ক্লোজ টেস্ট দেখবে, মানে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। এই ধরনের টেক্সটে 10টি শূন্যস্থান দেওয়া থাকে এবং কোনো ক্লু দেওয়া থাকে না। বক্সের মধ্যে কোনো ক্লু দেওয়া নেই এবং অর্থ বুঝে বুঝে একটি করে শব্দ দিয়ে এই 10টি শূন্যস্থান ফিল আপ করতে হয়। এটি হচ্ছে ক্লোজ টেস্ট, উইদাউট ক্লোজ। এখন মডিফায়ার্স আইটেমটিও একটি ক্লোজ টেস্ট। এটিকে উইদাউট ক্লোজও বলা যায়, আবার উইথ ক্লোজও বলা যায়। উইদাউট ক্লোজ এই জন্য যে উপরে কোনো বক্স দেওয়া থাকবে না, কোনো বক্সের ভিতরে কোনো ক্লু দেওয়া থাকবে না। আর উইথ ক্লোজ কেন বলা হয় সেটি বলে দিচ্ছি। আগে দেখে নাও, এ বি সি ডি ই এফ জে এমন করে যে পর্যন্ত নাম্বারিং করা হয়েছে এবং যথারীতি শূন্যস্থান দেওয়া হয়েছে। শূন্যস্থানে প্যাসেজের অর্থ বুঝে শূন্যস্থানে যথাযথ উত্তরটি বসাতে হবে। কিন্তু ব্র্যাকেটে দেখো, ব্র্যাকেটে আবার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এটি একটি গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশন। অর্থাৎ এই শূন্যস্থানে তুমি তোমার মনোমতো অর্থ বুঝে যে কোনো একটি শব্দ বসিয়ে দিয়েই করতে পারবে না। এটিকে করতে হলে এই গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। তো এই গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশনগুলোই হচ্ছে মডিফায়ার। কোথায় কোন ধরনের মডিফায়ার ব্যবহার করতে হবে ব্র্যাকেটের মধ্যে তার সুস্পষ্ট উল্লেখ থাকবে। আবার শুরুতে যাই, আমি প্রি মডিফায়ার কি পোস্ট মডিফায়ার কি ইতিমধ্যে একটু ধারণা দিয়েছি তোমাদেরকে। এবার সেই প্যাসেজ তুলে না ধরে
প্যাসেজ থেকে সিঙ্গেলড আউট করেছি দু একটি লাইন। দ্য ড্যাশ পিপল লিভ ইন দ্য স্লামস, দ্য পিপল ড্যাশ আর পুয়ার। এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থানে অর্থ বুঝে যে কোনো শব্দ বসানোর সুযোগ আমাদের রয়েছে। দ্য ড্যাশ পিপল লিভ ইন দ্য স্লামস, স্লামস বস্তি, কোন লোকেরা বস্তিতে বাস করে, এইখানটিতে কি বসানো যায়, পুয়ার পিপল বসানো যায়, তারা গরিব লোক, তারা বস্তিতে বাস করে। আরো অনেক কিছুই বসানো যায়, আনফরচুনেট পিপল লিভ ইন দ্য স্লামস, আরো অনেক কিছু বসানো যায়। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য পিপল ড্যাশ আর পুয়ার, পিপল লোকেরা গরিব, কোন লোকেরা, এইখানটিতে একটি তথ্য দিতে হবে। কোন লোকেরা গরিব, যারা বস্তিতে বাস করে, যারা এই গ্রামে বাস করে, যারা বাংলাদেশের লোক। আমরা বলতে পারি দ্য পিপল অফ বাংলাদেশ, বলতে পারি দ্য পিপল অফ দিস ভিলেজ, বলতে পারি দ্য পিপল অফ দ্য স্লামস, অনেক কিছুই বলতে পারি। এখন বিষয়টি নির্ভর করছে কনটেক্সটের উপরে, প্যাসেজের মধ্যে যে যে প্রেক্ষিত দেওয়া হবে সেই প্রেক্ষিত অনুযায়ী আমাদেরকে এখানে শব্দ বসাতে হবে। সেটি হতে পারে বাংলাদেশের জনগণ, হতে পারে এই গ্রামের জনগণ, সেটি হচ্ছে আপেক্ষিক বিষয়। এইভাবে শূন্যস্থান দেওয়া থাকে সাধারণত উইদাউট ক্লোজ গ্যাপ ফিলিং এ, কিন্তু মডিফায়ারের মধ্যে ঠিক এইভাবে শূন্যস্থান দেওয়া থাকে না। শূন্যস্থানের পাশে আবার ব্র্যাকেটে উল্লেখ করা থাকে একটি ইনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশন। উদাহরণ দেওয়া যাক, সেই একই উদাহরণ আমি দিয়েছি আবার, দ্য ড্যাশ পিপল লিভ ইন দ্য স্লামস, দ্য পিপল ড্যাশ আর পুয়ার। ব্র্যাকেটে দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন, এইখানে কিন্তু এটি নাউন ওয়ার্ড, এটি নাউন ওয়ার্ড। এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে কোনো তথ্য বা শব্দ বসিয়ে নাউনকে মডিফাই করো, বা এমন শব্দ বসাও যেগুলো এই নাউনটিকে মডিফাই করে, এই নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করে। আর এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে এমন শব্দ বসাও বা এমন তথ্য বসাও যেটির দ্বারা এই নাউনকে মডিফাই করা যায়। একটি ব্যাপার লক্ষণীয়, যদি শূন্যস্থানের পাশে যে ব্র্যাকেটটি দেয়া থাকবে সেটিতে যদি লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটিকে পাওয়া যাবে পরে, যদিও প্রি মানে পূর্বে, কিন্তু নাউনটি পাওয়া যাবে এক্ষেত্রে পরে। আর পোস্ট মডিফাই বললে পোস্ট অর্থ পরে হলেও নাউনটি পাওয়া যাবে পূর্বে, তার মানে উল্টো ব্যাপার। প্রি বললে যে শব্দটিকে মডিফাই করতে হবে সেটিকে পাওয়া যাবে পরে, আর পোস্ট বললে যে শব্দটিকে মডিফাই করতে হবে সেটিকে পাওয়া যাবে শূন্যস্থানের পূর্বে। আশা করি বুঝতে পেরেছ। এখন এগুলোর উত্তর কি হবে? দ্য ড্যাশ পিপল, যে কোনো একটি শব্দ দিয়ে তোমরা পিপলকে মডিফাই করতে পারো। এখানে আগের মতোই দ্য পিপল ড্যাশ আর পোর অফ বাংলাদেশ, অথবা এই জায়গাটিতে অফ বাংলাদেশ, অফ দিস ভিলেজ, যে কোনো তথ্য দিয়ে, যে কোনো তথ্য দিয়ে মানে প্যাসেজের কনটেক্সট বুঝে তথ্য দিতে হবে আর কি। কিন্তু মডিফায়ার যদি এমন হতো তাহলে তো সহজ ব্যাপারই হতো। এখানে একটু তাকালে বুঝতে পারবে যে মডিফায়ার জটিল হতে পারে কেন। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, দ্য ড্যাশ পিপল লিভ ইন দ্য স্লাম, সেই আগের উদাহরণগুলোকে আমি ব্যবহার করছি। দ্য পিপল লিভ ইন দ্য স্লামস, দ্য পিপল আর পুয়ার, একই উদাহরণ। এখানে বলা হয়েছিল প্রি মডিফাই দ্য নাউন, নাউন সম্পর্কে তথ্য প্রদান করো। পোস্ট মডিফাই দ্য নাউন মানে আগের নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করো, যে কোনো তথ্য। এখানে কিন্তু প্রি মডিফাই দ্য নাউন বলে ক্ষান্ত হয়নি, সঙ্গে আরেকটু শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে উইথ এ পাস্ট পার্টিসিপল। এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন, আরেকটা শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে। এখন দ্য ড্যাশ পিপল লিভ ইন দ্য স্লামস, এখানে উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল অর্থ হয়ে যাবে, আনফরচুনেট বললে অর্থ হয়ে যাবে, উত্তর কিন্তু হবে না, কেননা আমাদেরকে বলেছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করো। এখন পাস্ট পার্টিসিপল কি সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পুয়ার তো ভার্বের থার্ড ফর্ম নয়। তাহলে এমন একটি শব্দ বসাতে হবে যেটি পুয়ারের সমার্থক কিন্তু অ্যাডজেক্টিভ নয়, খাঁটি অ্যাডজেক্টিভ নয়, যেটি একটি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন এই জাতীয় শব্দ কি হবে? আমরা এমন একটি শব্দ বসাতে পারি ইমপাওয়ারিস্ট, ইমপাওয়ারিস্ট একটু কঠিন হয়ে গেল। ইমপাওয়ারিস্ট হচ্ছে পুয়ারের সিনোনিম বা সমার্থক শব্দ। তাহলে ইমপাওয়ারিশ একটি ভার্ব, এটির পাস্ট পার্টিসিপল হচ্ছে ইমপাওয়ারিস্ট। দ্বিতীয় উদাহরণের দিকে তাকাই, দ্য পিপল ড্যাশ আর ফোর, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন, কিন্তু বলে দেওয়া হয়েছে আবার শর্ত একটা বাড়তি দিয়ে। এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি? প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা দিব প্রেজেন্ট পার্টিসিপল বিস্তারিত ভাবে। আপাতত সংক্ষেপে বলে দিই, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সঙ্গে আরো কিছু
শব্দ যোগ করা, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দ্য পিপল ড্যাশ আর পোর, এখন যদি বলি দ্য পিপল অফ দিস ভিলেজ আর পোর, অর্থ হলেও উত্তর হবে না, আমাদেরকে আইনজি যুক্ত ভার্ব এবং সঙ্গে আরো কিছু শব্দ যোগ করে একটি ফ্রেজ বানাতে হবে। দ্য পিপল, এখন আমি যদি বলি দ্য পিপল লিভিং, এটি হলো একটি আইনজি যুক্ত ভার্ব, সঙ্গে আরো কিছু তথ্য যোগ করি, লিভিং ইন দ্য স্লামস, এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। দ্য পিপল লিভিং ইন দ্য স্লামস আর পোর। এইবার উত্তরটি গ্রামাটিক্যাল শর্ত পূরণ করলো, অর্থ হচ্ছে এবং গ্রামাটিক্যাল শর্ত পূরণ করছে। এই হচ্ছে মডিফায়ারের ঝামেলা, মানে মডিফায়ার প্যাসেজে এই ধরনের ঝামেলাই তোমাদেরকে মোকাবেলা করতে হবে। মডিফায়ারের সংজ্ঞা: যেসব ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ কোনো নাউন, ভার্ব কিংবা অ্যাডজেক্টিভের পূর্বে বা পরে বসে তাদের সম্পর্কে কোনো তথ্য প্রদান করে অথবা তাদের অর্থকে সীমাবদ্ধ করে তাদেরকে মডিফায়ার বলে। 8টি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই তিনটিকে প্রধানত মডিফাই করা যায়, মানে এই তিনটিকে প্রধানত আগে পরে তথ্য বসিয়ে মডিফাই করা যায়। অন্য পার্টস অফ স্পিচগুলোর কোনোটিকে করা যায়, কিন্তু সেগুলো প্রধান নয়। আমরা প্রধান তিনটে নিয়ে আলোচনা করছি। আমি তোমাদেরকে এই ভিডিওতে নাউনকে মডিফাই করে কারা, ভার্বকে মডিফাই করে কারা কিভাবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কারা কিভাবে, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদেরকে এই মডিফায়ারগুলোই ব্যবহার করতে বলবে। মডিফায়ার দু ধরনের, একটু আগেই বলেছি, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। মনে আছে তো? শব্দের পূর্বে বসলে প্রি মডিফায়ার আর পরে বসলে পোস্ট মডিফায়ার। নাউন মডিফায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে প্যাসেজটি তোমাদেরকে দেওয়া হবে সেই প্যাসেজটিতে অধিকাংশ মডিফায়ার হবে নাউন মডিফায়ার্স, সুতরাং নাউন মডিফায়ার্সটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই আলোচনাটি একটু বড় তুলনামূলকভাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যাডজেক্টিভের সংজ্ঞা: নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বর্ণনা করে যে সমস্ত শব্দ তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের মডিফায়ার বা নাউনকে মডিফাই করে, কিন্তু তবে বিভিন্ন অ্যাডজেক্টিভ বিভিন্ন নাম ধরে নাউনকে মডিফাই করে থাকে। বাহারি সব নাম, এই নামগুলো তোমাদেরকে শিখে নিতে হবে। এমন অনেকগুলো টার্ম বা নাম রয়েছে যেগুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করে এবং নাউনের পূর্বে বসে এরা প্রি মডিফায়ার। আমি প্রথমেই নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে নাউনের প্রি মডিফায়ার্স যে শব্দগুলো, যে টার্মগুলো, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। এমন অনেক টার্মই রয়েছে, তবে প্রধান প্রি মডিফায়ার্স গুলোর টার্ম বা নামের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নাম্বার 1, পসেসিভস। পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইউর, ওয়ান্স। ইটস প্রোনাউনের তৃতীয় ফর্মটি। আই, মি, মাই। আওয়ার হচ্ছে উই, আস, আওয়ার, উইর থার্ড ফর্মটা। দে, দ্যাম, দেয়ার, মানে সর্বশেষ যে ফর্মটি রয়েছে প্রোনাউনের, এগুলোকে পসেসিভস বলে। পসেসিভ বসে সাধারণত নাউনের পূর্বে। তোমরা জানো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে আওয়ার শব্দটি মাদারল্যান্ডের পূর্বে বসে মাদারল্যান্ড সম্পর্কে তথ্য প্রদান করছে। কোন মাদারল্যান্ড? আওয়ার, আমাদের মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমি। তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে ব্র্যাকেটে বলে দেয়া হয়েছে পসেসিভ ব্যবহার করো। এখন পসেসিভ কোন শব্দগুলো যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে না, যেহেতু তোমরা জানো না পসেসিভস কি। সুতরাং নামটি যত জটিল হোক না কেন, আসলে উত্তরগুলো এই কটি, খুবই সহজ উত্তর। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভস। আমি আবারও বলছি, তোমরা সিরেফ চোখ বন্ধ করে নামগুলো মুখস্থ করে ফেলো, সঙ্গে সঙ্গে ওই নাম দিয়ে কোন শব্দকে বোঝানো হয়। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস বিশাল নাম, কিন্তু আসলে ডেমনস্ট্রেটিভস হচ্ছে প্রধানত দিস এবং দিস, এই দুটি শব্দ। দিস এটি আর দিস এইগুলো, এই দুটি শব্দই।
তবে এগুলোকে দ্যাট দোজও বলা যায়। দ্যাট হচ্ছে ওইটা, দিস এটি, দ্যাট ওইটা, দিস এইগুলো, দোজ ওইগুলো। তোমাদেরকে এই দুটি শব্দ মুখস্থ করলে চলবে। দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ। ফোন একটি নাউন, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। গার্লস এর পূর্বে বসেছে দিস। ফোন একটি সিঙ্গুলার নাউন, তো শূন্যস্থানের পর যদি দেখো সিঙ্গুলার নাউন রয়েছে এবং ব্র্যাকেটে বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, তাহলে দিস শব্দটি ব্যবহার করবে। আর যদি দেখো প্লুরাল নাউন রয়েছে তাহলে দিস শব্দটি ব্যবহার করবে। দ্যাট এবং দোজ আপেক্ষিক, সেগুলো প্রয়োজন পড়লে ব্যবহার করা যায়, তবে এগুলো ব্যবহারের প্রয়োজন খুব একটা পড়ে না। তাই ডেমনস্ট্রেটিভস বললে মাথায় রাখবে দিস এবং দিস, এই দুটি হচ্ছে প্রধান ডেমনস্ট্রেটিভ। নাম্বার 3, ডিটারমাইনার্স, প্রধানত এ এন্ড দি। ডিটারমাইনার মানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলকেই ঢং করে বলা হচ্ছে ডিটারমাইনার্স। আসলে যখনই তোমাদেরকে ব্র্যাকেটে বলা হবে ডিটারমাইনার ব্যবহার করো, তোমরা সেখানে প্রয়োজন মতো আর্টিকেল বসিয়ে দিবে এ, অ্যান অথবা দি। তবে ডিটারমাইনারের আরো সদস্য রয়েছে এনি, নো, সাম, ফিউ, ম্যানি, অল, এরাও ডিটারমাইনার। আমব্রেলার পূর্বে ব্র্যাকেটে বলা থাকবে একটা ডিটারমাইনার ব্যবহার করো, প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার। তখন ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমরা জানো ডিটারমাইনার হচ্ছে আর্টিকেলস, স্রেফ আর্টিকেলস। আমব্রেলার আগে অ্যান বসিয়ে দাও, ব্যাস উত্তর হয়ে গেল। কোয়ান্টিফায়ার, ডিটারমাইনারের যে আরো কয়েকটি সদস্য রয়েছে এদের কয়েকটিকে আবার আলাদাভাবে কোয়ান্টিফায়ার নামে ডাকা হয়। সাম, ফিউ, ম্যানি, অল হচ্ছে এমনই কিছু কোয়ান্টিফায়ার যে শব্দ দ্বারা নাউনের সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়ে থাকে, সেই শব্দগুলো প্রধানত কোয়ান্টিফায়ার। এই সাম, ফিউ, ম্যানি, অল, আরো কিছু রয়েছে সেভারেল ইত্যাদি, এই শব্দগুলো কোয়ান্টিফায়ার। সাধারণত কোয়ান্টিফায়ার বললে ছাত্রছাত্রীরা ম্যানি, অল বা ফিউ, সবচেয়ে বেশি ব্যবহার করে ম্যানি। তোমরাও দেখবে পরীক্ষার প্রশ্নপত্রে যখন কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয় তখন ম্যানি অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হয়। ম্যানি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, সাম স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট। সাম হবে না ম্যানি হবে না অল হবে, সেটি তো প্রেক্ষিতের ব্যাপার, মানে প্যাসেজ পড়ে বুঝে নিতে হবে কোন কোয়ান্টিফায়ারটি ব্যবহৃত হবে। তো আমরা দেখলাম ডিটারমাইনার হচ্ছে এরা, এই ডিটারমাইনার একটি অংশকে আবার কোয়ান্টিফায়ার নামে অভিহিত করা হয়। নাম্বার 4, পার্টিসিপলস। পার্টিসিপল রয়েছে দুটি, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপলস। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত শব্দ, সহজ ব্যাপার। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 মানে ভার্বের থার্ড ফর্ম। গো, ওয়েন্ট, গন, সি, স, সিন, ওই গন, সিন, টেক, টুক, টেকেন, শেষ কলামের যে ভার্বটা এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ভার্বের সাথে আইনজি যুক্ত হলে শব্দ কেমন হয়? সারপ্রাইজিং, ব্রেকিং, অ্যালার্মিং। আর পাস্ট পার্টিসিপল তো চেনাই, ব্রোকেন, বয়েলড, প্রসেসড। আসলে এই শব্দগুলো তোমাদের পরিচিত, কিন্তু এদের গ্রামাটিক্যাল নামগুলো তোমাদের অপরিচিত বা অচেনা। এজন্যই কোন শব্দটির আসলে কোন নাম সেটি তোমাদের শিখতে হচ্ছে, যেন পরীক্ষার প্রশ্নে ওই নামগুলো দেখে সঠিক উত্তরটি তোমরা দিতে পারো। উদাহরণ দেখা যাক। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি, কান্ট্রি নাউন, তার পূর্বে ব্র্যাকেটে বলা থাকবে যে প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বললে কিন্তু আইনযুক্ত ভার্ব ব্যবহার করতে হবে এবং অবশ্যই অর্থের সামঞ্জস্য রেখে, অর্থাৎ অর্থ যেন সঠিক হয়। একটি ভার্বের সাথে আইনজি যুক্ত করে আন্দাজে কান্ট্রির পূর্বে বসিয়ে দিলে তো আর হয়ে যাবে না। সঠিক উত্তরের জন্য সঠিক ভার্বটি পছন্দ করে তার সাথে আইনজি যুক্ত করতে হবে। দিস ইজ অ্যান অ্যামেজিং মুভি। মুভির পূর্বে অ্যামেজিং ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল। ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এই পলিউটেড শব্দটি ওয়াটারের পূর্বে বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলছি, ব্র্যাকেটে বলে দেওয়া হবে সুনির্দিষ্টভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আমরা কিন্তু নাউন মডিফায়ার আলোচনা করছি, নাউনকে প্রি মডিফাই করে যারা, সেই টার্মগুলোর সাথে পরিচিত হচ্ছে। নাম্বার 1 ছিল পসেসিভ, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভস, নাম্বার 3 ডিটারমাইনার্স, নাম্বার 4 পার্টিসিপলস, নাম্বার 5 জেনারেল আর পিওর অ্যাডজেক্টিভ, আর নাম্বার 6 হলো নাউন অ্যাডজেক্টিভ। নাউনের এই 6টি প্রি মডিফায়ার্স এর টার্মের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি।
পঞ্চম টার্মটির নাম হচ্ছে জেনারেল অর পিওর অ্যাডজেক্টিভ। এটি আসলে সাধারণ অ্যাডজেক্টিভ, একেবারে খাঁটি অ্যাডজেক্টিভগুলোকে আমরা জেনারেল অ্যাডজেক্টিভ নামে চিনি। গুড, ব্যাড, হট, কাইন্ড, হ্যাপি, অনেস্ট, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করে যে সব শব্দ তারা প্রি মডিফায়ার, নাউনের প্রি মডিফায়ার, তবে এরা কিন্তু অ্যাডজেক্টিভও। এখানে যতগুলো প্রি মডিফায়ার্সের টার্ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সবগুলোই আসলে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট। এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বিভিন্ন টার্মে এদেরকে ডাকা হয়, কিন্তু আসলে তাদের কাজে একটি নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করা। নামগুলো বাহারি নাম আর কি। নাম্বার 5 বোঝালাম এইমাত্র, যারা জেনারেল বা পিওর অ্যাডজেক্টিভ, একেবারে খাঁটি অ্যাডজেক্টিভ। কিন্তু এই টার্মটি, এটি একটি গুরুত্বপূর্ণ এবং একটু জটিল টার্ম, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি বস্তু? আমি তোমাদেরকে মাত্র বললাম নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে শব্দই বসুক না কেন তারা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট বা অ্যাডজেক্টিভ। এখন নাউনের পূর্বে যে শব্দই দেখো না কেন তোমরা, অর্থ না বুঝলেও ভেবে নিতে পারো যে এরা অ্যাডজেক্টিভ, কিন্তু মুশকিলে পড়বে এখানে এসে। ট্রেন নাউন, ইংলিশ নাউন, জার্নি নাউন, টিচার নাউন। সবচেয়ে সহজ উদাহরণ এটি আগে বোঝায়। টিচার নাউন, ইংলিশও নাউন। তোমাদেরকে যদি আলাদাভাবে বলা হয় ইংলিশ কোন পার্টস অফ স্পিচ, সবাই এক বাক্যে বলবে যে এটি নাউন ওয়ার্ড, কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটিতে এটি নাউন ওয়ার্ড নয়। যেহেতু নাউনের পূর্বে বসেছে এই নাউনটি, তাই এই নাউনটি কিন্তু অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে। সব জায়গায় ইংলিশ নাউন হিসাবে ব্যবহৃত হলেও ঠিক এই জায়গাটিতে বিশেষভাবে যখন অন্য একটি নাউনের পূর্বে বসবে তখন ইংলিশ আর নাউন থাকবে না, তখন অ্যাডজেক্টিভে পরিণত হবে। একইভাবে ট্রেন সবসময় তো নাউন ওয়ার্ড তোমরা জানো, কিন্তু জার্নি একটি নাউন ওয়ার্ড। এই নাউন ওয়ার্ডটির পূর্বে আরেকটি নাউন বসার কারণে এই নাউনটি আর নাউন থাকলো না, এই ট্রেনটি একটি অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেল। এইভাবে নাউন যখন অ্যাডজেক্টিভে পরিণত হয় তখন সেই নাউন ওয়ার্ডগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। ল্যাঙ্গুয়েজটি একটি নাউন ওয়ার্ড, কিন্তু এই ক্ষেত্রে এটি একটি অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। সুতরাং তোমরা যখন ব্র্যাকেটে দেখবে তোমাদেরকে বলা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তখন তোমরা একটি নাউন ওয়ার্ড ব্যবহার করবে, অর্থাৎ দেখতে নাউন কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। অবশ্যই শব্দটি নাউন ওয়ার্ড হতে হবে। আমি এখানে আবারও বলে দিয়েছি, সব নাউন মডিফায়ার্স অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সমতুল্য। আমি তোমাদেরকে 6টি টার্মের সাথে পরিচয় করে দিয়েছি। আসলে 6টি নয়, কোয়ান্টিফায়ারকে ধরলে 7টি হবে। তোমাদের দায়িত্ব হচ্ছে প্রথমেই সব টার্মগুলোর নাম মুখস্থ করে ফেলবে, সঙ্গে উদাহরণ দেখে নেবে, নামের সাথে উদাহরণগুলো মুখস্থ করে ফেলবে। অর্থাৎ কোন টার্ম দ্বারা কোন শব্দগুলো বোঝানো হয়ে থাকে সেগুলো মুখস্থ করে নিলেই পরীক্ষার প্রশ্নপত্রে যখন নাউন মডিফায়ার ব্যবহার করতে দিবে, বিশেষভাবে প্রি মডিফায়ার, তখন তোমাদের কোনোই অসুবিধা হবে না। প্রি মডিফায়ার গেল, এবার আসো পোস্ট মডিফায়ার্স। নাউনের পোস্ট মডিফায়ার্স মানে নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে মডিফায়ারগুলো সিঙ্গেল ওয়ার্ড বিশিষ্ট হতে পারে, আবার ফ্রেজ হতে পারে, আবার ক্লজ হতে পারে। এতক্ষণ তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রি মডিফায়ারগুলো সব সিঙ্গেল ওয়ার্ড বিশিষ্ট, মানে এক শব্দ বিশিষ্ট, কিন্তু পোস্ট মডিফায়ারগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে একটিও এক শব্দ বিশিষ্ট নয়, হয় কোনোটি ফ্রেজ নয় কোনোটি ক্লজ, এমন হবে। পোস্ট মডিফায়ার নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 অ্যাপোজিটিভ, নাম্বার 3 প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, নাম্বার 4 ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, নাম্বার 5 প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাম্বার 6 রিলেটিভ ক্লজ। এই 6টি। আমি প্রি মডিফায়ার্সে 6টি দেখিয়েছি, পোস্ট মডিফায়ার্সে 6টি দেখিয়েছি। যদিও 6টি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ইনফিনিটিভ, অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লজ। এরা তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে এদের ব্যবহার তোমরা খুব একটা দেখবে না। প্রধানগুলো তাহলে একটু বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1 ইনফিনিটিভ। ইনফিনিটিভ শব্দটির সাথে তোমরা কম বেশি পরিচিত। 2 প্লাস ভার্ব, রুট ফর্ম বা বেসিক ফর্ম। 2 এর সাথে মূল ভার্ব যুক্ত হলে
ইনফিনিটিভ বলা হয় তাকে। আই হ্যাভ নো টাইম, এটি নাউন, নাউনের পরে টু ওয়েস্ট বসেছে, ইনফিনিটিভ। আমার সময় নেই, কিসের সময়? সময় সম্পর্কে তথ্য দিয়েছে কি? টু ওয়েস্ট, অপচয় করা, নষ্ট করা। দিস ইজ এ হাউস, এটি একটি বাড়ি, বাড়ি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, কি তথ্য? টু লেট, যেটা ভাড়া দেওয়া হবে। এখন প্যাসেজ পড়ে তোমরা দেখলে যে না, বাড়িটা ভাড়া দেওয়া হবে না, বাড়িটা বিক্রি করা হবে, তখন তো দিস ইজ এ হাউস এরপরে যে শূন্যস্থান থাকবে সেখানে তোমরা টু লেট লিখতে পারবে না, তখন তোমাদেরকে লিখতে হবে যে বিক্রি করা হবে, তার মানে টু সেল। অর্থাৎ টু যুক্ত শব্দ ব্যবহার করতে হবে যাই করো না কেন। ইনফিনিটিভ অর্থই হচ্ছে টু প্লাস ভার্ব। যখনই তোমাদেরকে ব্র্যাকেটে বলা হবে ইনফিনিটিভ ব্যবহার করো, টু যুক্ত ভার্ব ব্যবহার করবে। অবশ্যই ইনফিনিটিভ নাউন মডিফায়ারও হতে পারে, আবার অন্য কোনো মডিফায়ার আকারেও ব্যবহৃত হতে পারে। আমি এখানে নাউন মডিফায়ার হিসেবে দেখিয়েছি। নাম্বার 2, অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ শব্দটি ভালোভাবে জেনে রাখো, উদাহরণ না দেখে বুঝবে না আসলে অ্যাপোজিটিভ বস্তুটি কি। শাহজাহান, মনে মনে এটুকু বাদ দাও, শাহজাহান বিল্ড দ্য তাজমহল। শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। কোন শাহজাহান? এই কমা দিয়ে শাহজাহানের সম্পর্কে পরিচয় দেওয়া হয়েছে। এই শাহজাহান কোন শাহজাহান? দিল্লির সম্রাট শাহজাহান। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজ, আমি এখানে বলে দিয়েছি অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে শুধু নাউন ওয়ার্ড নয়, সঙ্গে আরো কিছু শব্দ যুক্ত থাকবে। এম্পায়ার, এটি হচ্ছে মূল নাউন, সঙ্গে অফ দিল্লি, এই দুটি শব্দ যুক্ত হয়ে হয়েছে নাউন ফ্রেজ। এম্পায়ার অফ দিল্লি হচ্ছে একটি নাউন ফ্রেজ। আরেকটি উদাহরণ দেখা যাক। মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং টু টাউন। আমার সেরা বন্ধুটা, আমার বেস্ট ফ্রেন্ড শহরে আসছে। আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে এইখানে একটা শূন্যস্থান দেয়া থাকবে এবং সেই শূন্যস্থানে পাশে ব্র্যাকেট দেয়া থাকবে, সেই ব্র্যাকেটে বলা হবে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো। নাউনের সম্পর্কে তথ্য প্রদান করার জন্য অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন ফ্রেজ ব্যবহার করো। নাউন ফ্রেজ হচ্ছে ডানে বায়ে কিছু শব্দ যোগ করে নাউনকে বড় করা, নাউনটিকে বড় করে তোলা, এটি হচ্ছে নাউন ফ্রেজ। এ ডক্টর, মাই বেস্ট ফ্রেন্ড এ ডক্টর নাকি পুলিশ অফিসার নাকি কি, সেটি কিন্তু প্যাসেজ পড়ে বুঝে নিতে হবে। আপাতত এখানে এই ডক্টর দিয়ে চালালাম যে আমার বেস্ট ফ্রেন্ড একজন ডক্টর, সে শহরে আসছে। আরেকটি উদাহরণ দেখো, টু কান্ট্রিজ উইল জয়েন দ্য গ্রুপ। দুইটা দেশ গ্রুপে জয়েন করবে। কোন দুইটা দেশ? এই দুইটা দেশ সম্পর্কে পরিচয় দেওয়া হলো একটা নাউন ফ্রেজ দিয়ে, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এটি কানাডা আমেরিকা হতে পারে, সেটি প্যাসেজের উপর নির্ভর করে। দেশগুলোর নাম বলে দিলাম এখানে। তাহলে অ্যাপোজিটিভ বলতে তোমরা বুঝবে নাউন ফ্রেজ। যখনই ব্র্যাকেটে বলা হবে অ্যাপোজিটিভ ব্যবহার করো, তখন বুঝবে যে আগের নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করতে হবে এবং সেটি একটি নাউন ফ্রেজ হবে, মানে একাধিক শব্দযুক্ত একটি নাউন ব্যবহার করতে হবে। নাউন ফ্রেজ নিয়ে আমার অন্যত্র বিশদ আলোচনা রয়েছে, এখানে আর সে প্রসঙ্গে গেলাম না। নাম্বার 3, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ইতিমধ্যে আমি পরিচয় করে দিয়েছি একটু আগে। নাউনের প্রি মডিফায়ার আলোচনা আমি দেখিয়েছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ, আর ফ্রেজ মানেই তো আরো কিছু শব্দ, তাই না? তো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত করে সঙ্গে আরো কিছু তথ্য যোগ করতে হবে, আরো কিছু শব্দ লাগিয়ে দিতে হবে। উদাহরণ দেখা যাক, আই স ইউর ফাদার, আমি তোমার বাবাকে দেখলাম। দেখলাম কি করতে? তথ্য দিচ্ছি বাবাকে, বাবা সম্পর্কে। গোয়িং, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সঙ্গে আরো তথ্য যুক্ত করলাম, টু মার্কেট, গোয়িং টু মার্কেট, এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরু হয় আইনযুক্ত ভার্ব দিয়ে। দ্য স্টুডেন্টস ড্যাশ উইল সাকসিড, এখানে বাক্যের শেষে বসেছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের মাঝখানে বসছে। দ্য স্টুডেন্টস উইল সাকসিড, ছাত্ররা সফল হবে। কোন ছাত্ররা? এই ছাত্র সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা, আইনযুক্ত ভার্ব দ্বারা, এবং সঙ্গে আরেকটি শব্দ যোগ করা হয়েছে ওয়ার্কিং হার্ড, মানে যারা অনেক পরিশ্রম করছে সেই সমস্ত ছাত্ররা সফল হবে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ভার্বের থার্ড ফর্মকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয়, সঙ্গে আরো তথ্য যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে। দ্য ওয়াটার ইজ পয়জনাস, এই শূন্যস্থানটুকু থাকবে না, এখানে ব্র্যাকেট দেয়া থাকবে। দ্য ওয়াটার ইজ পয়জনাস, পানিটা বিষাক্ত। কোন পানিটা?
ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু করতে হবে, পাস্ট পার্টিসিপল। তারপরে ফ্রেজ মানে আরো কিছু তথ্য, আরো কিছু শব্দ। পলিউটেড বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার ময়লাতে দূষিত যে পানি, সেই পানি বিষাক্ত। গার্ল ক্যানট কন্টিনিউ হার স্টাডি, একটা মেয়ে তার পড়ালেখা চালিয়ে যেতে পারে না। কোন মেয়ে? যে মেয়েটার ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ। এটি কিন্তু ভার্ব নয়, এই গার্লের পর এই শব্দটি যে বসানো হয়েছে এটি টেন্স অনুযায়ী ভার্ব নয়, এটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। সঙ্গে আরো কিছু কথা যুক্ত হওয়াতে এটি হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আশা করি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ। এবার প্রিপোজিশনাল ফ্রেজ, পরীক্ষাতে এটি খুব একটি আসে না, তারপরেও যদি আসে এই জন্য শিখে রাখো। প্রিপোজিশন দিয়ে নাউন বা নাউন ফ্রেজ যুক্ত হবে, সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বুক ইজ আ নোভেল, বইটা একটা নোভেল বা উপন্যাস। কোন বইটা? প্রিপোজিশন দ্বারা একটা নাউন ফ্রেজ যুক্ত করা হলো। দ্য টেবিল একটা নাউন ফ্রেজ। অন দ্য টেবিল, বইটা, বইটা একটা নোভেল। কোন বইটা? যে বইটা টেবিলের উপর রয়েছে। হি ইজ আ টুরিস্ট, সে একজন পর্যটক। পর্যটক সম্পর্কে তথ্য দেওয়া হলো ফ্রম জাপান, মানে জাপান থেকে আগত। রিলেটিভ ক্লজ, কম আসে তারপরেও শিখে নাও। হু, হুইচ, দ্যাট, এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ শুরু হয় তাদেরকে রিলেটিভ ক্লজ বলে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে পোস্ট মডিফায়ার্স গুলো সিঙ্গেল ওয়ার্ড নয়, এরা এতক্ষণ দেখলাম ফ্রেজ, এখন দেখতে পাচ্ছি ক্লজ। দ্য স্টুডেন্টস উইল বি পানিশড, ছাত্ররা শাস্তি পাবে। কোন ছাত্ররা? রিলেটিভ প্রোনাউন দ্বারা একটা ক্লজ দেওয়া হয়েছে, হু আর লেট, যারা দেরি করেছে। আই নিড দ্য বুক, আমার বইটা দরকার। কোন বইটা? বই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে হুইচ আই গেভ ইউ ইয়েস্টারডে, যেটি আমি তোমাকে গতকাল দিয়েছিলাম। এই হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা এতক্ষণ আলোচনা করলাম নাউনের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে। আমি দেখিয়েছি তোমাদেরকে প্রি মডিফায়ার 6টি বা কোয়ান্টিফায়ার সহ 7টি, আর পোস্ট মডিফায়ার 6টি, এর মধ্যে প্রধান হচ্ছে 4টি। নাউন মডিফায়ারই হচ্ছে আমার আলোচনার প্রধান অংশ। এরপর হচ্ছে ভার্ব মডিফায়ার এবং অ্যাডজেক্টিভ মডিফায়ার। ভার্ব মডিফায়ার সম্পর্কে প্রথমে একটু বড় করে আলোচনা করি, তারপরে সহজে কিভাবে ভার্ব মডিফায়ার করে ফেলা যায় সেই কৌশলটিও শিখিয়ে দেব। ভার্বের পূর্বে বা পরে বসে ভার্বকে মডিফাই করে বা ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে কারা? অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বকে হয়ার, হয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে ভার্ব মডিফায়ার পাওয়া যায়। অর্থাৎ ভার্বকে যদি কোথায়, কখন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে ভার্ব মডিফায়ার। হাউ, কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করবো আমরা। দ্য গার্ল স্পিক্স ইংলিশ, মেয়েটা ইংরেজি বলে স্মার্টলি। মেয়েটি ইংরেজি বলে, খুব স্মার্টলি ইংরেজি বলে। এখন স্মার্টলি শব্দটি দ্বারা কিন্তু গার্ল সম্পর্কে তথ্য দেওয়া হলো না। স্মার্টলি শব্দটি দ্বারা তথ্য দেওয়া হচ্ছে স্পিকের ব্যাপারে, মানে বলার ধরনটি হচ্ছে স্মার্ট। মেয়েটি স্মার্ট সেটি বলা হয়নি, তাহলে স্মার্টলি শব্দটি তথ্য দিচ্ছে ভার্ব সম্পর্কে, এই কারণে এটি হচ্ছে ভার্ব মডিফায়ার। অবশ্যই এখানে ব্র্যাকেটে ভার্ব মডিফায়ার ব্যবহার করার কথা বলা হবে এবং শব্দটি দেয়া থাকবে না। দ্য টেম্পারেচারস আর রাইজিং, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। রাইজিং কিভাবে বেড়ে যাচ্ছে? স্লোলি, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। স্লোলি দ্বারা টেম্পারেচার সম্পর্কে তথ্য দেয়নি, টেম্পারেচারের যে বৃদ্ধির মাত্রা রাইজিং এটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ভার্বকে হয়ার দ্বারা প্রশ্ন করলেও ভার্ব মডিফায়ার পাওয়া যায়। হি লিভস, থাকে, কোথায় থাকে? অ্যাব্রড, বিদেশে। হি ওয়াজ স্ট্যাবড, তাকে ছুরি মারা হয়েছিল। কোথায় ছুরি মারা হয়েছে? ইন দ্য ব্যাক। এই অ্যাব্রড, ইন দ্য ব্যাক, এরা হচ্ছে ভার্ব মডিফায়ার্স। হয়েন, ভার্বকে হয়েন দ্বারা প্রশ্ন করলেও ভার্ব মডিফায়ার পাওয়া যায়। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। এভরিডে, কখন? এই এভরিডে তা সম্পর্কে তথ্য দেয়নি, এই এভরিডে কলেজ সম্পর্কেও তথ্য দেয়নি, এই এভরিডে গোজ সম্পর্কে তথ্য দিয়েছে। তার মানে গোজ ভার্বটিকে মডিফাই করেছে এভরিডে শব্দটি, এটি মডিফায়ার, ভার্ব মডিফায়ার। আই উইল ডু ইট টুমোরো, আমি এটি আগামীকাল করব। কখন? ডুকে আমরা প্রশ্ন করি, ডু হচ্ছে ভার্ব, কখন? আগামীকাল। হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন। কখন? লং অ্যাগো, এটি হচ্ছে ভার্ব মডিফায়ার। তো আমরা দেখলাম ভার্বকে যদি প্রশ্ন করা হয় হাউ, হয়ার এবং হয়েন দ্বারা, তাহলে
ভার্ব মডিফায়ার পাওয়া যায়। কিন্তু এই জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই, তোমাদেরকে কয়েকটা সহজ শব্দ শিখিয়ে দিচ্ছি যেগুলো ভার্ব মডিফায়ার হিসাবে বহুল প্রচলিত, অর্থাৎ ভার্বকে এরাই সবচেয়ে বেশি মডিফাই করে থাকে। পরীক্ষার প্রশ্নপত্রের শূন্যস্থানে তোমরা যদি দেখো ভার্ব মডিফায়ার ব্যবহার করতে হবে, তাহলে অধিকাংশ সময় ধরে নিতে পারো যে এই ভার্ব মডিফায়ার গুলো ব্যবহৃত হবে। সাম কমন অ্যান্ড ইউজফুল ভার্ব মডিফায়ার্স মুখস্থ করে নিও। স্লোলি, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, ফাস্ট, ওয়েল, ইনক্রিজিংলি, এবং দেখতে পাচ্ছ এলওয়াই যুক্ত শব্দ প্রায় সবগুলো। আর অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্বের জন্মই ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। যেমন অ্যাডজেক্টিভের সৃষ্টি হয়েছে নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, তেমনি ভাবে ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে তথ্য দেয় এবং ভার্বকে মডিফাই করে। এরা প্রধান প্রধান ভার্ব মডিফায়ার। আরো কিছু শব্দ অ্যালার্মিং, অলওয়েজ, নেভার, হার্ডলি, মোস্টলি, এরা কিন্তু কখন, কোথায়, কিভাবে এই তথ্যগুলো দেয় ভার্ব সম্পর্কে। তাহলে এই তালিকাটি যদি মুখস্থ করে নাও, আশা করা যায় ভার্ব মডিফায়ারের উত্তরটি সহজেই দিতে পারবে। সর্বশেষ আলোচনা অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। আমরা আলোচনা করেছি নাউন মডিফায়ার, আলোচনা করেছি ভার্ব মডিফায়ার, আলোচনা করছি অ্যাডজেক্টিভ মডিফায়ার। একটি ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছো, নাউনের বেলায় প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আলোচনা করেছি, ভার্বের বেলায় কিন্তু প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার বলিনি। তার মানে ভার্বের পূর্বেও বসতে পারে ভার্ব মডিফায়ারটি, ভার্বের পরেও বসতে পারে। শুধু ভার্বকে প্রশ্ন করবে তিন ভাবে। ভার্বকে যদি প্রশ্ন করো কিভাবে, কখন, কোথায়, তাহলেই উত্তরটি পেয়ে যাবে, মানে ভার্ব মডিফায়ারটি পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমাদের এই সংক্ষিপ্ত মডিফায়ার গুলো তো রয়েছে, এগুলোই অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যাডজেক্টিভ মডিফায়ার নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে কেউ না কেউ। কোন শব্দ, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এখানে লিখে দিয়েছে, অ্যাডভার্ব শুধু ভার্বকে নয় অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মাত্রা বা তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়, সাধারণত পূর্বে বসে, মানে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। প্রায় সব অ্যাডজেক্টিভ মডিফায়ারই, প্রায় সব, একটি কি দুটি বাদ দিয়ে সবগুলোই অ্যাডজেক্টিভের পূর্বে বসে, মানে প্রি মডিফায়ার। ব্র্যাকেটে কিন্তু সবসময় প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এমন কথা লেখা থাকবে না, দেখবে প্রায় ক্ষেত্রে লেখা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অথবা শুধু ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আসলে অ্যাডজেক্টিভ মডিফায়ার গুলোকে ইন্টেন্সিফায়ার নামেও ডাকা হয়। এখন অ্যাডজেক্টিভ মডিফায়ার কি? অ্যাডজেক্টিভের মাত্রা বা তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়। কারো কাছে দুঃখ প্রকাশ করতে হলে তোমরা বলো আই এম সরি। দুঃখ যদি একটু তীব্রভাবে প্রকাশ করতে চাও তাহলে বলো আই এম ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এই যে ভেরি, এক্সট্রিমলি, এই শব্দগুলো দিয়ে সরির তীব্রতা প্রকাশ করা হচ্ছে। অ্যাডজেক্টিভের মাত্রা বা তীব্রতা বোঝাতে কোন শব্দগুলো ব্যবহৃত হয় সাধারণত? ভেরি, কোয়াইট, সো, অ্যাবসলিউটলি, বেসিক্যালি, অবভিয়াসলি, টোটালি, এক্সট্রিমলি, সিভিয়ারলি, এক্সেপশনালি, ইনাফ টু ইত্যাদি। এরা সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে। কিন্তু এত শব্দ তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু দুটি শব্দ মুখস্থ রাখবে, ভেরি এবং কোয়াইট। সব জায়গায় ভেরি বসিয়ে দিলেও হয়, তবে কিছু কিছু জায়গায় ভেরি শব্দটি ম্যাচ করে না। যেখানে ভেরি ম্যাচ করে না সেখানে কোয়াইট বসাবে। ভেরি আর কোয়াইট সমার্থক শব্দ প্রায়। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, এখানে ইচ্ছে করলে কোয়াইটও বসানো যায়। আই এম কোয়াইট টায়ার্ড। ইউ আর কোয়াইট রাইট, দেখো এখানে কিন্তু আবার ভেরি বসানো যায় না, ইউ আর কোয়াইট রাইট, অর্থাৎ তুমি খুবই ভালো বলেছ। ইউ আর অ্যাবসলিউটলি শব্দটি খুব প্রচলিত এই ধরনের জায়গায় বসানো হয়ে থাকে, সেটিও হবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট অথবা ইউ আর কোয়াইট রাইট। তার মানে যেখানে ভেরি ম্যাচ করবে না, গ্রহণযোগ্য হবে না, যেখানে ভেরি উপযুক্ত হবে না সেখানে কোয়াইট বসিয়ে দেবে। আরেকটি শব্দ রয়েছে সো। আমরা সো শব্দটিকেও খুব ব্যবহার করে থাকি। আই এম সো সরি, হি ইজ সো বিজি। তাহলে এই তিনটি শব্দ মুখস্থ রেখে আসলে ভেরি, কোয়াইট আর সো, যেখানে যেটিকে সঙ্গত মনে করো সেটিকে বসিয়ে দেবে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভেরি। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ মডিফায়ারকে ইন্টেন্সিফায়ার বলা হয়, আর যখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হবে তোমরা ভেরি অথবা কোয়াইট
অথবা সো বসিয়ে দেবে। এই আমাদের মডিফায়ারের আলোচনা। নাউন মডিফায়ার, ভার্ব মডিফায়ার এবং অ্যাডজেক্টিভ মডিফায়ার। মডিফায়ারের সাথে পরিচয় করিয়ে দিলাম টার্মগুলোর সাথে। এখন একটু প্র্যাকটিস। এটি ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল এমন একটি প্যাসেজ। তোমরা মডিফায়ারের প্যাসেজ করার সময় প্রথমেই ব্র্যাকেটগুলো ভালোভাবে দেখে নেবে, ব্র্যাকেটের ভিতর কি রয়েছে। দেখো এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে, পোস্ট মডিফায়ার ব্যবহার করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে পোস্ট মডিফাই মানে, পোস্ট মানে পরে, কিন্তু পোস্ট মডিফাই বললে নাউনটি কিন্তু পরে থাকবে না, থাকবে আগে। এখানে রাজা এই নাউনটি সম্পর্কে তথ্য দিতে হবে এবং সেটি হবে একটি অ্যাপোজিটিভ। মনে আছে তো অ্যাপোজিটিভ কি? না মনে থাকলে একটু দেখে নিও আবার পিছনে গিয়ে। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজ। বিতে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং এ কোয়ান্টিফায়ার। প্রি মডিফাই করতে হবে, নাউনটি পরে থাকবে। কোন নাউন? দেখো এখানে নাউন বলতে এটি নাউন নয়, নাউন এটি, মানে নাউন ফ্রেজ পুরো এটি সম্পর্কে তথ্য দিতে হবে এবং সেটি হতে হবে কোয়ান্টিফায়ার। মনে আছে তো কোয়ান্টিফায়ার কি? ম্যানি, ফিউ ইত্যাদি। কোনটি হবে বলেছিলাম? ম্যানি বসিয়ে দেওয়া যায় অধিকাংশের ক্ষেত্রে। এখানেও দেখো ম্যানি বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। যাই হোক সেটি আমাদের আলোচ্য বিষয় এখন নয়। আমি এখন উত্তর বলছি না, আমি শুধু দেখাচ্ছি কিভাবে থাকে মডিফায়ার গুলো, কিভাবে বুঝতে হয়। সিতে ব্র্যাকেটে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটি তাহলে? প্রি মডিফাই মানে আগে থাকবে নাউনটি না পরে? অবশ্যই উল্টো, প্রি বললে পূর্বে, নাউন থাকবে পরে। ডিউটি, এই ডিউটি সম্পর্কে একটা তথ্য দিতে হবে এবং বলেছে প্রি মডিফাই দ্য নাউন। নাউনে প্রি মডিফায়ার ব্যবহার করো, তবে সেই প্রি মডিফায়ারের টার্ম উল্লেখ করে দেয়নি বা নাম উল্লেখ করে দেয়নি। ফলে আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা 6-7টা প্রি মডিফায়ারের যে কোনো একটি ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা এই ধরনের ক্ষেত্রে পিওর অ্যাডজেক্টিভ। একেবারে খাঁটি একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলে, অর্থ বুঝে খাঁটি একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলে হয়ে যাবে। ডিতে বলা হয়েছে আবারও প্রি মডিফাই দ্য নাউন, ওই একই ডিউটি সম্পর্কে তথ্য দিতে হবে একটি অ্যাডজেক্টিভ দ্বারা। ইতে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউন হচ্ছে এটি, এটি সম্পর্কে একটি তথ্য দিতে হবে কি দ্বারা? পসেসিভ। পসেসিভ কোনগুলো মনে আছে তো? ওই যে হিজ, হার, আওয়ার ইত্যাদি। এফ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই ভার্বটিকে পোস্ট মডিফাই, ভার্বটি তাহলে কোথায়? এই গেটস আপ, এটি সম্পর্কে একটি তথ্য দিতে হবে। অর্থ বলছে অবশ্যই একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে হবে। জিতে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটিও ভার্বকে মডিফাই করতে হবে, ভার্বটি সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। এই পোস্ট মডিফাই মানে ভার্বটি কিন্তু পরে নয়, ভার্বটি আগে। নাম্বার এইচ বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার। এটি হচ্ছে নাউন, এটিকে তথ্য দিতে হবে একটি ডিটারমাইনার দ্বারা। খুবই সহজ প্রশ্ন। ডিটারমাইনার কোনগুলো মনে আছে নিশ্চয়? এ এন্ড দি প্রধানত বসিয়ে দাও উপযুক্ত আর্টিকেলটি, তাহলে উত্তর হয়ে যাবে। আইতে বলা হয়েছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। মাত্র বুঝালাম ইন্টেন্সিফায়ার কি? ভেরি অথবা কোয়াইট, যে কোনো একটি বসিয়ে দাও হয়ে যাবে। প্রি মডিফাই দ্য নাউন, এখানে স্রেফ অ্যাডজেক্টিভ বসাও অথবা নাউনের প্রি মডিফায়ার্স যে কটি রয়েছে যে কোনো একটি বসিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ মডিফায়ার সম্পর্কে দীর্ঘ একটা আলোচনা করলাম। এই আলোচনাটি যদি কয়েকবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমার মনে হয় মডিফায়ার বিষয়টি তোমরা সহজেই অনুধাবন করতে পারবে এবং পরীক্ষার প্রশ্ন খুব সহজেই সলভ করতে পারবে এবং মডিফায়ারের জন্য নির্ধারিত 5 মার্কসের পুরোটাই তুলতে পারবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Here is some information about me. Feel free to contact if necessary. Thank you for watching my video so patiently. It's goodbye once again.